হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার 13 নিয়ে এসেছি। তোমরা টপিক দেখতে পাচ্ছ ভেদ, যাকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েশন। তো ভেদ বা ভেরিয়েশন শিখতে গেলে তোমাদের শুরুতে জানতে হবে চলরাশি কী। চলরাশি হলো দৈনন্দিন জীবনে লক্ষ্য করবে এমন কিছু বিষয় আছে যেগুলি হচ্ছে পরিবর্তনশীল। সেই পরিবর্তনশীল বিষয় বা রাশিগুলিকে বলা হয় চলরাশি। যেমন ধরো, আমি বলছি যে প্রতিদিন বেলা 12টায় বা দুপুর 12টায় কোনো একটি শহরের উষ্ণতা প্রতিদিন হিসাব করা হলো। এই উষ্ণতার মান কি প্রতিদিন একই থাকবে? নিশ্চয়ই না। তাহলে এই মানটি কি পরিবর্তনশীল? আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। এই পরিবর্তনশীল মানকে আমরা বলবো চলরাশি। তাহলে কোনো শহরের দুপুর 12টার উষ্ণতা সর্বদাই কী হবে? পরিবর্তনশীল। এটি একটি চলরাশি। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনশীল নয়, ধ্রুবক। যারা পরিবর্তনশীল নয় তাদের ধ্রুবক বা বলা হয় কি কনস্ট্যান্ট। এই দুটো কনসেপ্ট তোমাদের একটু জানা দরকার। ধ্রুবক আর চলরাশি আরেকটি উদাহরণ দিয়ে বলি। ধরি কোনো একটি বিদ্যালয়ের মোট শিক্ষক সংখ্যা, কোনো এক বছরে দেখা গেল মোট শিক্ষক সংখ্যা 50। তো সারা বছর ওই বছরে যদি কোনো ধরনের রিটায়ারমেন্ট না হয় বা কোনো শিক্ষকের কোনো জায়গায় ট্রান্সফার না হয়, তাহলে সেই সারা বছর ধরে ওই বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা কী হবে? ধ্রুবক। কিন্তু যদি বলি বিদ্যালয়ের প্রতিদিনের শিক্ষক সংখ্যার উপস্থিতি, ধরো সপ্তাহে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই সব দিনের শিক্ষকের উপস্থিতি, মানে শিক্ষক সংখ্যার উপস্থিতি যদি আমি বলি শিক্ষকের উপস্থিতি, তাহলে তোমরা কি বলতে পারবে যে প্রতিদিন সমান সংখ্যক শিক্ষক বিদ্যালয়ে আসে? নিশ্চয়ই না। 50 জনের মধ্যে দেখা গেলো কোনো দিন 40 জন এলো, কোনো দিন 42 আসতে পারে, কোনো দিন 45 আসতে পারে, আবার কোনো দিন 50ও আসতে পারে। তাহলে শিক্ষক সংখ্যার উপস্থিতি বিষয়টি এটি কোনো ধ্রুবক নয়, এ পরিবর্তনশীল। তো এই বিষয়টিকে বলা হয় চলরাশি। কিন্তু বিদ্যালয়ের রেজিস্টারের মোট শিক্ষক সংখ্যা কিন্তু সেই বছর একই থাকবে, সেটা হচ্ছে কি 50। এটি হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক চলর সম্পর্কে একটি ধারণা হলো। এবার আমাদের দৈনন্দিন জীবনে আমরা লক্ষ্য করি যে দুটি চলরাশির মধ্যে সম্পর্ক আমরা সাধারণত দুরকম দেখি। কি? একটি চলরাশির মান বাড়লে আরেকটি চলরাশির মান কমে। তো আবার এমনও দেখা যায় একটি চলরাশির মান বাড়লে তার সঙ্গে সম্পর্ক রেখে আরেকটি চলরাশির মান বৃদ্ধি পায়। তো যদি এরকম ঘটনা ঘটে, একটির মান বাড়লে আরেকটির মান বৃদ্ধি পায়, তাকে আমরা বলি, তোমরা নিচু ক্লাসে শিখেছো, তারা সরল সম্পর্কে আসে বা তাদের বলা হয় ডাইরেক্ট ভেরিয়েশন। আবার যদি একটি চলরাশির মান বাড়লে অপর চলরাশির মান কমতে থাকে, তাদেরকে আমরা বলি ব্যস্ত সম্পর্কে আসে বা বিপরীত সম্পর্কে আসে, বা তাদের বলি ইনডাইরেক্ট ভেরিয়েশন। তো এই দুটো ভেরিয়েশন এর ভিত্তি করে আমাদের এই চ্যাপ্টার। আরেকটি ভেরিয়েশন হবে যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। আমি সেটিও আস্তে আস্তে সংজ্ঞা বলবো। তো এবার আমি সরল ভেদ কাকে বলে তার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি এবং উদাহরণও আমি দেব। সরল ভেদ বা ডাইরেক্ট ভেরিয়েশন বিষয়টি কীরকম? যদি দুটি চলরাশি এ ও বি, মনে করো দুটি চলরাশি আসে, আমি সংজ্ঞাটি ভাষায় লিখে দিচ্ছি। দুটি চলরাশি এ ও বি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে
এদের ভিন্ন ভিন্ন মান আমরা যদি পাই, তা ভিন্ন ভিন্ন মান গ্রহণ করলেও যদি তাদের অনুপাত মানে হচ্ছে ভাগফল, যদি তাদের অনুপাত সর্বদাই ধ্রুবক অর্থাৎ অপরিবর্তিত হয়, তবে যদি সর্বদাই ধ্রুবক হয় তবে এ ও বি, আমরা তখনই বলবো এ ও বি পরস্পরের সঙ্গে সরল ভেদে বা ডাইরেক্ট ভেরিয়েশনে আছে। তো এটিকে আমরা সিম্বলিক্যালি বা অঙ্কের ভাষায় কিভাবে আমরা লিখি, সেক্ষেত্রে আমরা লেখার নিয়ম হচ্ছে এ ভ্যারিজেস বি। কখন এই ঘটনাটি ঘটে? যখন কিনা এ বাই বি এই যে অনুপাত সর্বদাই কি হবে? ধ্রুবক। তাহলে এ ভ্যারিজ অ্যাজ এই কথাটি উচ্চারণ করি আমরা এইভাবে, ভ্যারিজ অ্যাজ এ ভ্যারিজ অ্যাজ বি, যখন কিনা এ বাই বি ধ্রুবক, এবং এই ঘটনাটিকে বলা হয় সরল ভেদ। এবং এই ধ্রুবককে আমরা যে কোনো একটি চিহ্ন দিয়ে প্রকাশ করি। জেনারেলি আমরা লিখি এরকম, অর্থাৎ আমাদের লেখার নিয়ম, যদি কিনা এ ভ্যারিজ অ্যাজ বি হয় তবে এ ভ্যারিজ অ্যাজ বি হলে এ বাই বি ধ্রুবক, সেই ধ্রুবককে যে কোনো একটি চিহ্ন দিয়ে আমরা লিখি, যে কোনো একটি বর্ণ দিয়ে লিখি, সাধারণত কে দিয়ে লিখি, যেখানে বলতে হবে কে হচ্ছে কি অশূন্য ধ্রুবক। শূন্য হলে মিনিংলেস হবে, কারণ তোমরা জানো এখানে যদি শূন্য বসাই তাহলে বজ্রগ্রহণ করলে এ ইকুয়াল টু শূন্য হবে, তাহলে কথাটি মিনিংলেস। সবসময় এই ভাষাটি প্রয়োগ করতে হবে। তাহলে এ ভ্যারিজ অ্যাজ বি হলে আমরা লিখব এ বাই বি ইকুয়াল টু কে, মানে ধ্রুবক। সেটি কী ধরনের ধ্রুবক? অশূন্য ধ্রুবক। ঠিক বিপরীত ক্রমে আমরা লিখতে পারবো, যদি এরকম হয় আমি কোনো জায়গায় দুটি এ ও বি দুটি চলরাশির ভাগফল অর্থাৎ অনুপাতকে আমি ধ্রুবক প্রমাণ করতে পারলাম, তাহলে আমরা সেক্ষেত্রে লিখব যে এ ভ্যারিজাস বি, অর্থাৎ এ ও বি সরল ভেদে আসে। তাহলে দুটি বিপরীত ক্রমেই কথা দুটি সত্যি। আবারও বলছি, এ ভ্যারিজাস যদি বি হয় তাহলে এ বাই বি ইকুয়াল টু কী হবে? কে, যেটি একটি অশূন্য ধ্রুবক। অথবা এ বাই বি যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারবো এ এবং বি সরল ভেদে আসে, তার লেখার নিয়ম হচ্ছে এ ভ্যারিজাস বি। তো এখানেই পরের সংজ্ঞাটি মুখেই বলছি শুধু, যদি যেটিকে আমরা বলি ব্যস্তভেদ। ব্যস্তভেদ বা বলবো ইনভার্স ভেরিয়েশন, ইনডাইরেক্ট ভেরিয়েশনও বলা যায়, ইনভার্স ভেরিয়েশন। সংজ্ঞাটি মুখে বলছি, লিখছি না, তোমরা ওর সঙ্গে মিলিয়ে লিখবে। যদি দুটি চলরাশি এ ও বি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করছে, তা সত্ত্বেও প্রথমে কী ছিল আমাদের এখানে? তাদের অনুপাত ছিল ধ্রুবক। কিন্তু এক্ষেত্রে বলবো তাদের যদি গুণফল সর্বদাই ধ্রুবক হয় তাহলে আমরা বলবো এ ও বি পরস্পরের সঙ্গে ব্যস্ত ভেদে আছে বা ইনভার্স ভেরিয়েশনে আছে। সেক্ষেত্রে লেখার নিয়ম কি? ইনভার্স ভেরিয়েশন লেখার নিয়ম হলো এ ভ্যারিজাস 1/b। এবার লক্ষ্য করো, যখন আমি সরল ভেদ বলেছি এ ও বি দুটোই উপরে আছে বা এ কোনো 1/, বা কোনো অবস্থায় নেই, ইনভার্স কোনো সম্পর্কে নেই, কিন্তু এখানে যে কোনো একটি রাশি ইনভার্স সম্পর্কে থাকবে, তখন তাদের ব্যস্তভেদ বলে। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে কি, ইন দ্যাট কেস বা সেই ক্ষেত্রে এ ও বি এর গুণফল কী হবে? ধ্রুবক। এই ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করব? যেটি একটি অশূন্য ধ্রুবক। তাহলে আগেরটির সঙ্গে সম্পর্ক রেখে তোমরা লক্ষ্য করো, প্রথম ক্ষেত্রে এ ও বি যদি সরল ভেদে থাকে তাহলে এ বাই বি ধ্রুবক, আর এ ও বি যদি ব্যস্ত ভেদে থাকে
যাকে এই সিম্বলের আকারে লেখা হয়, তখন এ গুণন বি হচ্ছে ধ্রুবক। তাহলে বিপরীত ক্রমে আমরা কি লিখব? যদি এ গুণন বি এই গুণফল সর্বদাই ধ্রুবক থাকে, তাহলে আমরা বলবো কি এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, যাকে আমরা লিখি এ ভ্যারিজাস 1/b। আবারও বলছি বিষয়টি, এ ও বি বিপরীত ক্রমে যদি এ ও বি এর গুণফল ধ্রুবক হয়, তাহলে এ এবং বি ব্যস্ত ভেদে আছে, তার সিম্বলিক্যালি লিখি কি এ ভ্যারিজাস বি। এই হলো সরল ভেদ এবং ব্যস্ত ভেদ। এখানে একটি উদাহরণ দিয়ে আমি আবার আরেকবার বিষয়টি বলার চেষ্টা করছি। ধরো কোনো জমি চাষ করার জন্য শ্রমিক বা লোক লাগানো হয়েছে। দেখা গেল যে দুজন লোক প্রতিদিন 3 বিঘা করে জমি চাষ করতে পারে। তাহলে উপরেরটি কি লোক সংখ্যা, আর নিচেরটি হচ্ছে কি বিঘার সংখ্যা। তাহলে দুজন লোক যদি প্রতিদিন 3 বিঘা করে জমি চাষ করতে পারে, তাহলে ধরো আমি এই হিসাবে লোক সংখ্যা বাড়িয়ে দিলাম। দুজনের জায়গায় আমি যদি 4 জন লোক করি, তাহলে বিঘা কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে সে 6 বিঘা জমি চাষ করবে। আবার দুজনের জায়গায় যদি আমি 5 জন লোক লাগিয়ে দিই, তাহলে কত বিঘা জমি চাষ হবে? 15 বিঘা। আবার দুজনের জায়গায় যদি আমি 8 জন লোক লাগিয়ে দিই, তাহলে কত বিঘা জমি চাষ হবে? 24 বিঘা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লোক সংখ্যা বাড়লে বিঘার সংখ্যাও বাড়ে। তাহলে একটি চলরাশির সঙ্গে আরেকটি চলরাশি যদি এরূপ সম্পর্কে থাকে যে প্রথমটি বাড়লে পরেরটি বাড়ে, অথবা প্রথমটি কমলে পরেরটি কমে, তাহলেও তাদেরকে আমরা সরল ভেদ বলি। এক্ষেত্রে গাণিতিকভাবে তোমরা লক্ষ্য করো যে লোক সংখ্যাকে যদি আমি বিঘার সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে প্রথম ক্ষেত্রে ভাগফল 2/3, দ্বিতীয় ক্ষেত্রে ভাগফল 4/6, মানে কত হচ্ছে ঘুরে ফিরে 2/3। তৃতীয় ক্ষেত্রে এখানে লিখছি 5/15, 5 বিঘা, 5 বিঘা না, এখানে যদি আমি 6 করি তাহলে এখানে হবে 9 বিঘা। তাহলে 6/9 যদি হয়, তাহলে এখানেও ভাগ করলে আমার আসছে কত? 2/3। তৃতীয় ক্ষেত্রে যখন 8 জন লোক ছিল তখন বিঘা হয়ে গেছে 24, তাহলে এখানেও ভাগফল আমাদের কত আসলো? 2/3। তার মানে আমরা দেখতে পাচ্ছি, আমি যে কথাটি ভাষায় বললাম যে লোক সংখ্যার সঙ্গে বিঘার সংখ্যা কি সরল সম্পর্কে। সরল সম্পর্ক কোনটি? যদি প্রথমটি বাড়ে তো দ্বিতীয়টিও বাড়বে, প্রথমটি কমলেও দ্বিতীয়টিও কমবে। একটা সম্পর্কটা যেমন একটি সরল সম্পর্ক। এই ক্ষেত্রে তাহলে তাদের ভাগফল সবসময় কি আসলো? ধ্রুবক। তো লোক সংখ্যাকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি, বিঘার সংখ্যাকে যদি বি দিয়ে প্রকাশ করি, তাহলে A/B আমরা ধ্রুবক পেলাম। সেই ধ্রুবকের মান কত পেলাম? এই ক্ষেত্রে আমরা পেলাম 2/3। তোমাদের অন্য অঙ্কের ক্ষেত্রে এই ধ্রুবকের মান বের করতে হবে। এখানে ধ্রুবককে যদি আমরা কে দিয়ে প্রকাশ করি, তাহলে এই ক্ষেত্রে কে এর মান কত পেলাম আমরা? 2/3। আবার লক্ষ্য করো, যদি আমি বলি যে আমার নির্দিষ্ট সংখ্যক জমি আছে, কথার কথা ধরা যাক, আমি অন্য একটি উদাহরণ দিচ্ছি, 24টি নাড়ু আছে, নারকেলের নাড়ু। এগুলি কিছু সংখ্যক ছেলেদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। যদি ছেলেদের সংখ্যা আর দেখি প্রত্যেকে কটা করে পাবে। ধরো 2টি ছেলের মধ্যে ভাগ করব, তাহলে প্রত্যেকে কতটি করে পাবে? সমানভাবে ভাগ করব, না ভেঙে। তাহলে 12টি করে পাবে। যদি 3টি ছেলের মধ্যে ভাগ করে দেই, প্রত্যেকে কত পাবে? 8টি। কথার কথা আমি এটি ভাগ করে দিলাম 6টি ছেলের মধ্যে, তাহলে প্রত্যেকে কত পাবে? 4টি করে। আবার 12 জনের মধ্যে যদি সমানভাবে না ভেঙে ভাগ করি, তাহলে প্রত্যেকে কত পাবে? 2টি করে। তো দেখি এখানে ছেলেদের সংখ্যা আর প্রত্যেকে যতটি করে নাড়ু পাবে সেই নাড়ুর সংখ্যা যদি গুণ করি, অর্থাৎ ছেলের সংখ্যাকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি আর নাড়ুর সংখ্যা প্রত্যেকে যে নাড়ু পাবে তার সংখ্যা বি দিয়ে প্রকাশ করি,
তাহলে দেখি তো এ ইন্টু বি প্রথম ক্ষেত্রে কত হচ্ছে, 2 গুণন, প্রথম ক্ষেত্রে 2 গুণন 12 কত হলো 24। দ্বিতীয় ক্ষেত্রে এ ও বি এর গুণফল কত হবে, 3 গুণন 8 কত 24। তৃতীয় ক্ষেত্রে এই একই গুণফল যদি করি, 6 গুণন 4 = 24। চতুর্থ ক্ষেত্রে 12 গুণন 2 = কত হচ্ছে 24। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখছি গুণফল কি হচ্ছে, ধ্রুবক। তাহলে এ আর বি এর গুণফল সর্বদাই কি আসছে, ধ্রুবক। এই ধ্রুবককে আমরা একটু আগে দেখালাম কে দিয়ে লিখি, অশূন্য ধ্রুবক হিসাবে। এই সম্পর্কটির ক্ষেত্রে এই ধ্রুবকের মান কে এর মান আমরা কত পেলাম, 24। তো এইরকম ক্ষেত্রে এ ও বিকে বলি আমরা ব্যস্ত ভেদে আছে, তাকে লেখা হয় কি এ ভ্যারিজাস 1/b। তো বিষয়টি যদি আমি আগের সঙ্গে সম্পর্ক রেখে অন্য কনসেপ্টে বলি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি চলরাশি, সেলের সংখ্যা আর প্রত্যেকের প্রাপ্ত নাড়ুর সংখ্যা, এর মধ্যে কী রিলেশন দেখছি, সেলেদের সংখ্যা যত বাড়ে প্রত্যেকের প্রাপ্ত নাড়ুর সংখ্যা তত কমে, সেলের সংখ্যা আরও বাড়লো নাড়ুর সংখ্যা তত কমলো, সেলের সংখ্যা আরও বাড়লো নাড়ুর সংখ্যা তত কমলো। তাহলে এরকম যদি আমাদের জীবনে অনেক ঘটনাই আছে যে একটি ঘটনা মান বৃদ্ধি পেলে অপর একটি ঘটনার মান তার সঙ্গে সম্পর্ক রেখে কমতে থাকে, কিন্তু দেখা গেল তাদের ভিন্ন ভিন্ন মানগুলির গুণফল সর্বদাই ধ্রুবক। যখন একটির মান বৃদ্ধি পেলে অপরটির মান কমতে থাকে, তখন সেই দুটি চলরাশিকে বলা হয় তারা ব্যস্ত ভেদে আসে, যাকে অঙ্কের ভাষায় আমরা লিখলাম এ ভ্যারিজাস 1/b, যেখানে এ গুণন বি হচ্ছে কি, এ গুণন বি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এই হলো সরল ভেদ আর ব্যস্ত ভেদের কনসেপ্ট। এবার এই সকল কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে, কিন্তু এখানে একটি যৌগিক ভেদ বলে কথা আছে। সেই যৌগিক ভেদ কাকে বলে এবং তার একটি উপপাদ্য, শুধু উপপাদ্যের বিবৃতিটি তোমাদের কাজে লাগে, আমি সেটিকে বলার চেষ্টা করছি। যৌগিক ভেদ, যদি এমন একটি চলরাশি থাকে জয়েন্ট ভেরিয়েশন, যৌগিক ভেদকে বলা হয় জয়েন্ট ভেরিয়েশন। তো আগে যৌগিক ভেদ কাকে বলে সেই বিষয়টি বলছি। যদি এরূপ কোনো চলরাশি থাকে, একটি চলরাশি যে অপর দুটি বা তিনটি চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, আবারও বলছি, যদি এরকম কোনো চলরাশি থাকে যে এ অপর দুটি বা তিনটি চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, যেমন ধরো এ ভ্যারিজাস বি গুণন সি, তাহলে এ বি ও সি এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, তবে বলা হয় প্রথম চলরাশিটি অর্থাৎ এ চলরাশিটি অন্য চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে। এই হলো যৌগিক ভেদের কনসেপ্ট। তাহলে একটি নির্দিষ্ট চলরাশি যখন অপর দুটি পরিবর্তনশীল রাশি অর্থাৎ চলরাশির গুণফলের সঙ্গে দুটি বা তিনটিও হতে পারে, সি কেন এর সঙ্গে ডিও হতে পারে, তাদের গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, তখন বলা হয় প্রথম রাশিটি অপর রাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে। এবার যৌগিক ভেদের উপপাদ্য কীরকম আমি আগে ভাষায় লিখে দিচ্ছি, যে যদি এ ভ্যারিজাস বি হয়, যেখানে তিনটি চলরাশির কথা বলা আছে, যেখানে সি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট বা অপরিবর্তনশীল, এবং আবারও যদি বলি এ ভ্যারিজাস সি হয় যেখানে বি হচ্ছে ধ্রুবক, সেক্ষেত্রে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে থিওরেম অফ জয়েন্ট ভেরিয়েশন, উপপাদ্য মানে থিওরেম, উপপাদ্য অনুসারে এ ভ্যারিজাস বি ইন্টু সি বা বিসি লিখতে হবে, যেখানে এবার কিন্তু বি এবং সি আলাদাভাবে ধ্রুবক না, দুজনেই পরিবর্তনশীল, বি ও সি পরিবর্তনশীল। এই পুরো স্টেটমেন্টটাকে বলা হয় যৌগিক ভেদের উপপাদ্য। আবারও বলছি, এই স্টেটমেন্টটিকে বলা হচ্ছে কি যৌগিক ভেদের উপপাদ্য। অর্থাৎ তোমাদের উপপাদ্য যখন লিখবে তখন সরাসরি এই কথাটি লিখবে
যে এ ভ্যারিজাস বি যেখানে সি ধ্রুবক এবং এ ভ্যারিজাস সি যেখানে বি ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারবো এ ভ্যারিজাস বি ইন্টু সি যেখানে বি ও সি পরিবর্তনশীল। এই তিনটি স্টেটমেন্টকে একসঙ্গে বলা হয় যৌগিক ভেদের উপপাদ্য। আমি এখানে ভাষাটি প্রয়োগ করেছি যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য তোমাদের স্টেটমেন্টটা সিলেবাসে আসে এবং কিছু অঙ্ক যৌগিক ভেদের উপপাদ্যের উপর ভিত্তি করে করা হবে, সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এবার আমি ভেদের কতগুলো সাধারণ নিয়ম কয়েকটি আছে সেই কয়েকটি বলে দিয়ে ভেদের অঙ্কে আমি চলে যাই। যে কথাটি বলছিলাম যে ভেদের কয়েকটি শর্ত আছে, তোমাদের বইয়ে প্রয়োগ হিসাবে লেখা আছে, এগুলোকে শর্ত হিসাবে ধরে নেবে এবং সেগুলো প্রমাণ সহ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথম শর্তটি হলো, যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তাহলে বিপরীত ক্রমে আমরা লিখতে পারবো ওয়াই ভ্যারিজাস এক্স। কেন লিখতে পারবো? এক্স ভ্যারিজাস ওয়াই এটি তো প্রদত্ত আছে, তার মানে কি আমরা লিখতে পারি এরকম, তাহলে এক্স ইকুয়াল টু বলেছি যে সরল ভেদে থাকলে তাদের একটি ধ্রুবক চলে আসে ভেদ কথাটি তুললে, অর্থাৎ আমরা এখানে লিখছি ধ্রুবকটি কি কে, ব্র্যাকেটে লিখব যেখানে কে হচ্ছে কি অশূন্য ধ্রুবক এবং এই কথাটিও লিখতে হয় কে গ্রেটার দ্যান 0। যাই হোক, তাহলে এক্স ভ্যারিজাস ওয়াইকে ভ্যারিয়েশন তুললে আমরা এক্স ইকুয়াল টু কে ওয়াই। কথাটি অবশ্য কেন লিখলাম, যখন সরল ভেদে থাকে তখন এক্স বাই ওয়াই ধ্রুবক হয়, সেই ধ্রুবকটি কে, তাহলে এখানে বজ্রগ্রহণ করলে কে ওয়াই। আমরা আর এই কথাটি লিখব না, সরাসরি এটি লিখব, এটাই লেখার তোমরা অভ্যাস রাখবে। তো এই কথাটিকে আমি বিপরীত ক্রমে এরকম লিখতে পারি নিশ্চয়ই। তাহলে কে ওয়াইকে যদি বাদিকে আনি, কে ওয়াই ইকুয়াল টু কী হবে এক্স, তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু কে ওইদিকে গেলে 1/k ইন্টু এক্স। এই 1/k পদটিও একটি ধ্রুবক, কারণ কে যদি ধ্রুবক হয় তাহলে 1/k এই মানটিও ধ্রুবক হবে। উদাহরণ হিসাবে বলছি, সাপোজ 2 তো একটি ধ্রুবক রাশি, তাহলে 1/2 তাহলে নিশ্চয়ই এটিও একটি ধ্রুবক রাশি। তো সেই হিসাবে কে ধ্রুবক হলে 1/kও ধ্রুবক, তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স, তার মানে আমি বলতে পারি ওয়াই ভ্যারিজাস এক্স। তাহলে প্রমাণ হলো যে এক্স ভ্যারিজাস যদি ওয়াই হয় তাহলে বিপরীত ক্রমে ওয়াই ভ্যারিজাস কী হবে এক্স। এবার পরের কথাটি আসি, কীরকম, এক্স ভ্যারিজাস ওয়াই আছে, আবার আমরা জানলাম যে ওয়াই ভ্যারিজাস জেড, সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি এক্স ভ্যারিজাস জেড। সেই কথাটি এখানে লেখা আছে। প্রমাণ কীরকম, এক্স ভ্যারিজাস ওয়াই হলে আমরা লিখতে পারবো অতএব এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, এক্স ভ্যারিজাস ওয়াই কে ওয়ান ওয়াই, যেখানে কে ওয়ান কি একটি অশূন্য ভেদ ধ্রুবক। আবার বলা আছে কি ওয়াই ভ্যারিজাস জেড, দ্বিতীয় শর্তে আছে ওয়াই ভ্যারিজাস জেড। তো এবার ভেরিয়েশন তুললে আরেকটি ধ্রুবক আমাদের লাগবে বা কনস্ট্যান্ট লাগবে, আমরা সেটিকে ধরলাম কে টু জেড, যেখানে কে টু একটি অশূন্য ধ্রুবক। তাহলে আমি যদি 1 নংয়ে এই 2-এর মান বা ওয়াইয়ের মান বসাই, 1 নং সমীকরণে যদি এই ওয়াইয়ের মান বসাই, তাহলে আমরা কি পাচ্ছি যে 1 নংয়ে ওয়াইয়ের মান বসিয়ে পাই কি পাবো যে এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কে টু জেড ইন্টু কে টু জেড। তো কে ওয়ান এবং কে টু এই দুটোর গুণফল তো ধ্রুবক হবে, কারণ কে ওয়ান একটি ধ্রুবক রাশি, কে টু একটি ধ্রুবক রাশি। মনে রাখবে তোমরা, দুটো ধ্রুবক রাশির যোগফল ধ্রুবক, তাদের গুণফল ধ্রুবক, তাদের ভাগফল ধ্রুবক, তাদের ইনভার্স মানে 1/, বা রেসিপ্রোকাল সেটিও ধ্রুবক। তো অতএব আমি দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে ধ্রুবক ইন্টু জেড, অর্থাৎ এক্স ভ্যারিজাস জেড। তার মানে কি হলো, এক্স ভ্যারিজাস যদি ওয়াই হয় এবং ওয়াই ভ্যারিজাস যদি জেড হয়, তাহলে আমরা সরাসরি লিখতে পারি এক্স ভ্যারিজাস জেড, সেই কথাটি লেখা আছে। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, এক্স ভ্যারিজাস যদি ওয়াই হয় তাহলে এক্সের কোনো ধনাত্মক পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন হবে। সেই শর্তানুযায়ী আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। সিম্পলি যদি, আবারও বলছি, সিম্পলি যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তার মানে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, অথবা এক্স কিউব ভ্যারিজাস ওয়াই কিউব, অথবা এক্স টু দি পাওয়ার 4 ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার 4। সেটি এখানে বলা আছে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন। দেখি কি করে প্রমাণ করা যায়।
আমরা তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এক্সকে যদি পাওয়ার আমরা এন দিই, মানে এক্স টু দি পাওয়ার যদি এন করি, তাহলে আমরা কে ওয়াই টু দি পাওয়ার কী করব, এন করব। অতএব এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। তো কে যদি ধ্রুবক হয় তাহলে কে টু দি পাওয়ার এনও কি ধ্রুবক, তার মানে আমরা পেলাম এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু আমরা কী মান পাচ্ছি, একটি ধ্রুবক ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। তো দুটি রাশির যদি একটি রাশি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু অপরটি হয়, অথবা তোমরা এখানে লক্ষ্য করো, তোমরা লিখতে পারবে এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু ধ্রুবক। তো প্রথমে তো সংজ্ঞায় বললাম দুটি রাশির অনুপাত ধ্রুবক হলে একটি আরেকটির সঙ্গে সরল ভেদে আসে, বা এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন আমরা লিখতে পাচ্ছি। তার মানে পেলাম কি, এক্স ভ্যারিজাস যদি ওয়াই হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন, সেই হিসাবে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব ভ্যারিজাস ওয়াই কিউব। আর একটি শর্ত আছে, সেটি হলো ধরো এক্স ভ্যারিজাস ওয়াই, আবার বলা আছে ইউ ভ্যারিজাস জেড, তাহলে এক্সকে যদি আমরা ইউ দিয়ে ভাগ করি, মানে এক্স আর ইউ এর অনুপাত ভ্যারিজাস ওয়াই আর জেডের অনুপাত। কিভাবে প্রমাণ করব, যেহেতু এক্স ভ্যারিজাস ওয়াই আছে, তার মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, ধরো কে ওয়ান ধরলাম ধ্রুবকটি, কে ওয়ান ওয়াই, যেখানে কে ওয়ান কী জিনিস, অশূন্য ধ্রুবক, এই শর্তটি থাকলো। আবার আমাদের এখানে দেওয়া আছে ইউ ভ্যারিজাস জেড, অতএব আমি কি লিখব, ইউ ইকুয়াল টু কে টু, আমরা এখানে অন্য ধ্রুবক ধরলাম কে টু জেড, আমাদের লিখতে হবে যেখানে কে টু একটি অশূন্য ধ্রুবক। তো যদি আমি এটিকে 1 নং সমীকরণ দিলাম আর এটিকে 2 নং সমীকরণ দিলাম, এবার 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, এক্স বাই ইউ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই বাই কে টু জেড। তার মানে আমি পাচ্ছি এক্স বাই ইউ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু, ব্র্যাকেট দিলাম, ওয়াই বাই জেড। তো কে ওয়ান এবং কে টু যেহেতু দুটি ধ্রুবক, তাদের অনুপাত বা ভাগফল ধ্রুবক, তাহলে আমরা দেখলাম যে এই রাশিটি ধ্রুবক ইন্টু এই রাশি, তার মানে আমি বলতে পারি এক্স বাই ইউ ভ্যারিজাস ওয়াই বাই জেড। তাহলে আমরা এখানে 4টি শর্ত শিখলাম। এবার আমরা এই শর্তগুলোকে এবং ভেদের যা নিয়ম শিখলাম, সেই হিসাবে আমরা এখন ভেদের অঙ্ক করতে পারবো। আবারও আমি তোমাদের একটি লেখার পদ্ধতি বলি, তোমরা কনসেপ্ট তোমাদের আর একটুখানি ক্লিয়ার হবে। তোমরা যখনই দেখবে যে এক্স ভ্যারিজাস ওয়াই আসে, তখন তোমরা লিখবে এক্স ইকুয়াল টু যে কোনো একটি ধ্রুবক কে এল এম এন পি, মানে এক্স ওয়াই বাদ দিয়ে, ধরো কে লিখলাম কে ওয়াই, তখন ব্র্যাকেটে লিখবে কে একটি অশূন্য ধ্রুবক। আবার বিপরীত ক্রমে যদি কোনো জায়গায় পাই এ ইকুয়াল টু যে কোনো একটি ধ্রুবক এম ইন্টু বি, যেখানে বলে দেওয়া আছে এম একটি ধ্রুবক, তখন সরাসরি লিখবে এ ভ্যারিজাস বি। আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কি লিখব, এক্স ইন্টু ওয়াই যদি হয় ধ্রুবক, ধ্রুবক মানে কে হতে পারে, এল হতে পারে, এম হতে পারে, তখন আমরা লিখব এক্স ভ্যারিজাস 1/y ব্যস্তভেদ। ঠিক বিপরীত ক্রমে এক্স ভ্যারিজাস 1/y হলে আমরা লিখব যে এক্স ইকুয়াল টু এক্স, আবার এক্স ইন্টু ওয়াই ধ্রুবক লিখব না, সেক্ষেত্রে লিখব এক্স ইকুয়াল টু এই ওয়ানের জায়গায় সেই ধ্রুবকটি বসাবো কে বাই ওয়াই, যেখানে কে হচ্ছে একটি অশূন্য ধ্রুবক, কারণ এখানে গুণ করলে বজ্রগুণ করলে এক্স ওয়াই ইকুয়াল টু আগের মতো চলে আসবে। তো আমরা অঙ্ক করার সময় এইভাবে লেখার প্র্যাকটিস রাখবো। আবার এটিকে গুণ করে এরকম করে লিখব না, এই রকম লেখার প্র্যাকটিস রাখবো। এই কথাগুলো মাথায় রাখো। এখন আমরা অঙ্ক শুরু করতে চাই। অনুশীলনী 13 বা কোষে দেখি 13-র 1 নম্বর অঙ্ক। 1 এবং 2 এই অঙ্কগুলি ততটা গুরুত্বপূর্ণ না, তবু কিভাবে করা উচিত আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমেই বলা আছে, এরকম একটি ছক দিয়ে বলা আছে এ ও বি এর
বিভিন্ন মানগুলো সম্পর্কিত আছে এবং সেই মানগুলো দেওয়া হলো। তো এখানে এ ও বি এর মধ্যে কোন ভেদ আছে, সরল না ব্যস্ত ভেদ, অর্থাৎ ডাইরেক্ট ভেরিয়েশন না ইনভার্স ভেরিয়েশন, এবং সেই ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্টের মান কত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্রে আছে। তা আমি এভাবে লেখাটাই পছন্দ করব। প্রথম ক্ষেত্রে এ বাই বি দেখি কত আসে, 25/10, 5 দিয়ে কাটাকুটি করলে 5/2। তো দ্বিতীয় ক্ষেত্রে এ বাই বি এর মানের অনুপাত করে দেখি কি আসে, 30/12। তাহলে 6 দিয়ে কাটলে 5/2। তাহলে তৃতীয় ক্ষেত্রে এ বাই বি আমরা কত পাচ্ছি, 45/18। 9 দিয়ে ক্যান্সেল করলে বা কাটাকাটি করলে 5/2। তাহলে চতুর্থ ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইন ফোর্থ কেস এ বাই বি ইকুয়াল টু 250/100। তো আবার 5 দিয়ে কাটলে ওপরে 5, নিচে 2। তো লক্ষ্য করো প্রত্যেক ক্ষেত্রে একই মান পাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি অতএব এ বাই বি এই অনুপাতটি, আমরা সবগুলো মান পর্যালোচনা করে দেখলাম এ বাই বি অনুপাতটি হচ্ছে কি ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান কত, 5/2। যেহেতু এ বাই বি ধ্রুবক, অতএব এ ভ্যারিজেস কি বি, অর্থাৎ কি না এ ও বি কোন ভেদে আছে, সরল ভেদে বা ডাইরেক্ট ভেরিয়েশনে আছে। এবং ভেদ ধ্রুবকের মান কত, আমরা প্রতি ক্ষেত্রে ভাগ করে যে ভেদ ধ্রুবকের মান পেয়েছি সেটি কত, 5/2 বা দশমিকে লিখতে পারো। এই হলো আমাদের প্রথম অঙ্কের আনসার। ঠিক এভাবেই দ্বিতীয় একটি ছক দেওয়া আছে, সেখানে তোমরা আগে ভাগ করে দেখবে যে ভাগফল ধ্রুবক আসে না গুণ করে দেখবে। তো আমি আশা করছি যে প্রতি ক্ষেত্রে গুণফল ধ্রুবক আসবে। সেক্ষেত্রে তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে। এবার আমরা আসি 3-এর 1 নম্বর অঙ্কে। 3-এর 1 নম্বর প্রশ্নে আছে যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাদের নির্ণয় করতে হবে। এই সকল অঙ্ক তো তোমরা আগে অন্য নিয়মে, ঐকিক নিয়মে বা সময় দূরত্বের অঙ্কে করেছো। তো এখানে ভেদের যা আমরা নিয়ম শিখলাম সেই নিয়ম প্রয়োগ করে করতে হবে। তো আমরা এখানে সময়টাকে ধরছি টি দিয়ে, ধরি সময় কিসে দেওয়া আছে, যেটি মিনিটে আছে, সময় ইকুয়াল টু টি, এবং অতিক্রান্ত পথ বা দূরত্ব কিসে দেওয়া আছে, কিলোমিটারে, তাকে ধরলাম ডি। তো অতএব তোমরা জানো সময় বাড়লে কেউ যদি একটি নির্দিষ্ট গতিবেগে ট্যাক্সি চালিয়ে রাস্তা অতিক্রম করে, যত সময় বাড়বে তাহলে তার দূরত্ব বাড়বে। অর্থাৎ এখানে সময় এবং দূরত্ব কী সম্পর্কে আছে, সরল সম্পর্কে। তার মানে আমরা লিখতে পারি কি টি ভ্যারিজাস ডি। তো বিপরীতক্রমে আমরা নিশ্চয়ই লিখতে পারি, আমি আগের শর্তে শিখিয়েছি, ডি ভ্যারিজাস টি। অ্যাকচুয়ালি আমাদের দূরত্ব যেহেতু বের করতে হবে, আমরা দূরত্বকে বাঁ দিকে রাখলাম। অতএব এই ভেরিয়েশন তুলতে গেলে আমি একটু আগে বললাম, ভেরিয়েশন তুললে একটি ধ্রুবক রাশি দিয়ে আমরা গুণ করি। ধরলাম এখানে কে টি। তো লিখতে হবে যেখানে কে অশূন্য ধ্রুবক। আবার তোমরা লিখতে পারো কে গ্রেটার দ্যান 0, কারণ এক্ষেত্রে সময় দূরত্বের বেলা কে এর মান ঋণাত্মক নিশ্চয়ই আসবে না। তো অতএব ডি ইকুয়াল টু 14 কিমি এবং টি ইকুয়াল টু 25 মিনিট। প্রথম ক্ষেত্রে আমাদের এই শর্তগুলো দেওয়া আছে, বসিয়ে পাই
কোথায় এই সম্পর্কটিকে তোমরা ডট ডট 1 দিতে পারো, বসিয়ে পাই তাহলে 14 ইকুয়াল টু কে ইন্টু 25। তো অতএব এখান থেকে লক্ষ্য করে কে এর মান আমরা পাচ্ছি, তাহলে কে এর মান পেলাম কত, 14/25। অতএব 1 নং থেকে পাই, তো ডি ইকুয়াল টু আমরা পাচ্ছি কে এর জায়গায় 14/25 ইন্টু টি। তো এখন সময় আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সময় টি ইকুয়াল টু বলেছে 5 ঘন্টা। 5 ঘন্টা মানে তোমরা নিশ্চয়ই জানো 300 মিনিট। বসিয়ে পাই, কারণ আমরা যে সম্পর্ক তৈরি করেছি সেখানে দূরত্ব ছিল কিলোমিটারে আর সময় ছিল মিনিটে, তাহলে আমরা এই ঘন্টা যে আছে সময়টি দ্বিতীয় ক্ষেত্রে তাকে আমরা মিনিটে কনভার্ট করব। তাহলে এখানে যদি এই শর্তের মধ্যে আমি 300 মিনিট বসিয়ে পাই তাহলে কি লিখব, যে 300 ইকুয়াল টু, আমরা দূরত্ব বের করব, দূরত্ব ডি ইকুয়াল টু 14/25 ইন্টু 300। তো 25 দিয়ে এটা কাটলে 12, অতএব আমরা ডি ইকুয়াল টু পেলাম কত, 168। অর্থাৎ নির্ণেয় দূরত্ব আমাদের 5 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে সেটি নির্ণয় করতে বলেছে, তাই আমরা লিখব নির্ণেয় দূরত্ব ইকুয়াল টু 168 কিলোমিটার। এটি হলো আমাদের উত্তর। তো এভাবে তোমরা 3-এর 2 নম্বর ট্রাই করবে। আমি 5 নম্বর 3-এর 3 নম্বর করে দিচ্ছি, কারণ সেটি যথেষ্ট ইম্পর্ট্যান্ট। আর সব অঙ্ক যদি এই ভিডিওতে করি তাহলে ভিডিও অনেক লেংদি হবে, তাই তোমরা 3-এর 2 নিজে করবে, 3-এর 3 আমি করে দিচ্ছি। 3-এর রোমান 3 নম্বর অঙ্কটি করছি। কোশ্চেনে বলা আছে, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক লাগাতে হবে। এখানে কিন্তু অতিরিক্ত লোক জিজ্ঞাসা করেছে, তাই কোশ্চেন ভালো করে পড়বে। তো আমি যদি লোক সংখ্যা, গ্রামবাসীর সংখ্যা মানে লোক সংখ্যাকে যদি এ দিয়ে লিখি, ধরি লোক সংখ্যা ইকুয়াল টু এ এবং দিন সংখ্যা ইকুয়াল টু ডি ধরলাম। তো তোমরা তো জানো কোনো একটি নির্দিষ্ট পুকুর কাটতে 50 জন লোক লাগালে 18 দিন লাগে। 50-এর জায়গায় যদি আমি 100 জন লোক লাগাই তাহলে নিশ্চয়ই জানবে ওই নির্দিষ্ট পুকুর কাটতে দিন কম লাগবে। লোক বেশি হলে নিশ্চয়ই দিন কম লাগবে। তাহলে লোক বেশি হলে দিন কম, আমি তো বললাম বিপরীতধর্মী হলে তাকে ব্যস্ত সম্পর্কে বলে। তো আমরা বলবো এখানে এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, বা তোমরা সরাসরি লিখতে পারো অতএব প্রশ্নানুসারে এ ভ্যারিজাস, ব্যস্তভেদ মানে কি, এ ভ্যারিজাস 1/d। তো ভ্যারিজাস তুললে একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা k/d লিখব। এখানে লিখব যেখানে k অশূন্য ধ্রুবক। তো এটিকে আমরা 1 নং দিলাম। অতএব এ আমাদের বইয়ের দেওয়া শর্তে আছে, এ মানে লোক সংখ্যা বলেছে 50 জন, এ ইকুয়াল টু 50, আর তখন দিন ডি লাগে কত, 18 দিন লাগে। 18 বসিয়ে পাই মানে আমরা 1 নংয়ে বসাচ্ছি। বসিয়ে পাই, এর জায়গায় কত বসাবো, 50, কে এর জায়গায় কে, ডি এর জায়গায় আমি কত বসাবো, 18। তো অতএব কে ইকুয়াল টু 50 ইন্টু 18, 900। অতএব লক্ষ্য করো 1 নং সমীকরণে
কে ইকুয়াল টু আমরা পেলাম 900। আর আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে 15 দিনে কাটতে, 15 দিন মানে দিন মানে আমরা ডি লিখেছি, ডি ইকুয়াল টু 15 একবারে আমরা বসাবো, বসিয়ে পাই আমরা এই সমীকরণে মানগুলো বসাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু কে এর মান আমরা পেয়েছি 900 আর ডি এর মান আমি বসাবো 15। অতএব 900কে 15 দিয়ে ভাগ করলে 60 হয়। তাহলে 15 দিনে কাটতে মোট লোক লাগছে 60 জন, মানে 60 জন, কিন্তু আমাদের অলরেডি আছে কতজন? 50 জন। তার মানে আমাদের অতিরিক্ত লোক কত লাগবে? আমরা লিখব অতএব অতিরিক্ত বা এক্সট্রা যে গ্রামবাসী লাগবে, অতিরিক্ত লোক সংখ্যা বা লোক লাগবে ইকুয়াল টু 60 মাইনাস 50 জন ইকুয়াল টু 10 জন। এটি হলো আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আমরা এখানে প্রথম অঙ্কটি 3-এর 1 আমরা পেলাম সরলভেদ, আর 3-এর 3 পাচ্ছি আমি কি? ব্যস্তভেদ। আর 3-এর 2 আমি তোমাদের নিজেকে করতে বললাম, বলেই দিচ্ছি, সেটিতেও আছে সম্পর্কটি ব্যস্তভেদে। তাহলে ব্যস্তভেদ থাকলে তোমরা এইভাবে করবে, আশা করি 3-এর 2 পারবে। তাহলে 3-এর 1 করালাম। 4-এর রোমান 1 প্রশ্নের শুরুতে বলা আছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা সরাসরি ভাষাটি লিখতে পারি, যেহেতু ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে লিখতে পারি কি? অতএব ওয়াই ভ্যারিজাস রুট ওভার এক্স, অথবা তোমরা সরাসরি লিখতে পারো প্রশ্ন মতে ওয়াই ভ্যারিজাস রুট ওভার এক্স। তো অতএব ওয়াই ইকুয়াল টু আমরা ভ্যারিজাস তুলে একটি ধ্রুবক দিয়ে গুণ করি, কে ইন্টু রুট ওভার এক্স, যেখানে কে অশূন্য ধ্রুবক। তো আমরা যদি এদিকে স্কোয়ার করি তাহলে এদিকে কি হবে? কে স্কোয়ার ইন্টু এক্স। তো এখান থেকে আমি বলতে পারি অতএব এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই কে স্কোয়ার। এটিকে 1 নং দিলাম। আবার এখানে প্রথম শর্তে বলা আছে যখন ওয়াই 9 তখন এক্স ইকুয়াল টু 9। তো এখানে আমি ওয়াই ইকুয়াল টু 9 ও এক্স ইকুয়াল টু 9 বসিয়ে পাই। এই সমীকরণে যদি বসাই তাহলে 9 ইকুয়াল টু 9 স্কোয়ার বাই কে স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বলতে পারবে তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার বাই 9, অতএব কে স্কোয়ার ইকুয়াল টু শুধু 9। আর আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে যখন ওয়াই 6 তখন এক্সের মান কত। তো আমরা তো কে স্কোয়ার পেলাম আর ওয়াই ইকুয়াল টু 6, একসঙ্গে দুটি মান আমরা 1 নং সমীকরণে বসাবো। অতএব 1 নং সমীকরণে কে স্কোয়ার ইকুয়াল টু 9 ও ওয়াই ইকুয়াল টু 6 বসিয়ে পাই 1 নং সমীকরণে। তাহলে এক্স ইকুয়াল টু কে স্কোয়ার ইকুয়াল টু 9 আর ওয়াই ইকুয়াল টু 6। ওয়াই ইকুয়াল টু 6 মানে 6 স্কোয়ার বাই কে স্কোয়ার মানে 9, অর্থাৎ 36 বাই 9, অর্থাৎ এক্সের মান কত পেলাম? 4। তাহলে যখন ওয়াই এর মান 6 তখন এক্সের মান 4। তো আমাদের এক্সের মান বের করতে বলেছে, তাহলে এটি হবে আমাদের উত্তর। এবার আমি তোমাদের 4-এর রোমান 3 করে দিচ্ছি। 4-এর রোমান 3 বলা আছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো আমরা লিখব যেহেতু এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে
এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, মানে অ্যাকর্ডিং টু দ্য থিওরেম অফ জয়েন্ট ভেরিয়েশন, তাহলে এক্স ভ্যারিজাস সরল ভেদ মানে ওয়াই, ব্যস্ত ভেদ মানে 1/z, জয়েন্ট ভেরিয়েশনে গুণফল থাকবে। অতএব এক্স ইকুয়াল টু, এখানে গুণ করলে y/z, তো আমরা k ইন্টু y/z লিখব, যেখানে k অশূন্য ধ্রুবক। তো এটিকে আমরা অথবা এরকম লিখলাম x ইকুয়াল টু ky/z, এটিকে ডট ডট 1 দিলাম। এখন আমাদের প্রথম শর্তে বলা আছে যে y5z9, তখন x হচ্ছে কত 1/6, তা সেই মানগুলো যদি বসাই, x ইকুয়াল টু 1/6, ইন দ্যাট কেস y ইকুয়াল টু 5 ও z ইকুয়াল টু 9 বসিয়ে পাই। আমরা এখানে বসালে কি কি পাচ্ছি? x ইকুয়াল টু 1/6 ইকুয়াল টু k ইন্টু y ইকুয়াল টু 5 আর z ইকুয়াল টু 9। তাহলে বজ্রগুণ করলে পাচ্ছি আমরা 5k ইন্টু 6 মানে 30k ইকুয়াল টু 9, और k ইকুয়াল টু 9/30, তো ক্যান্সেল করলে 3/10, তাহলে অতএব k ইকুয়াল টু পেলাম আমরা 3/10। এই মানটি যদি আমি 1 নংয়ে বসাই, অতএব 1 নং থেকে পাই, 1 নংয়ে বলা আছে x ইকুয়াল টু ky/z, k এর মান আমি পেলাম 3/10 আর y/z, তো x ইকুয়াল টু, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 3y/10z। আমাদের x y z এর মধ্যে একটি সম্পর্ক চেয়েছে, তাহলে এটি হবে কি নির্ণেয় সম্পর্ক, একটি পার্ট আমাদের হয়ে গেল। তোমরা আলাদা করে উত্তর লিখবে নিশ্চয়ই নিচে, আমি এখানে লিখে দিলাম। এবার আমাদের আরেকটি পার্ট আছে, y ইকুয়াল টু 6 আর z ইকুয়াল টু 1/5 হলে x এর মান কত? তো সুতরাং আমরা লিখব, অতএব এই সমীকরণে এখানে y ইকুয়াল টু, দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন করেছে y ইকুয়াল টু 6 ও z ইকুয়াল টু 1/5 বসিয়ে পাই, মানে এই মানগুলো বসালে x এর মান কত হবে? তাহলে x ইকুয়াল টু 3 ইন্টু y এর মান 6 আর 10 ইন্টু z, z এর মান 1/5, তো 5 দিয়ে 10 কাটলে এখানে 2, 2 দিয়ে 6 কাটলে এখানে 3, 5 দিয়ে 10, 2, 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে x ইকুয়াল টু আমরা পেলাম 9। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তর। তো এই হলো 4-এর 3 নম্বর। তো এর পরের ভিডিওতে আমরা 5 থেকে স্টার্ট করব। মাঝখানে যে দুটো অঙ্ক বাদ দিলাম তোমরা নিশ্চয়ই ট্রাই করবে, প্রবলেম হলে কমেন্ট সেকশানে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য সামান্য যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।